জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল সংসদে পাশ, বহাল রইল গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। জ্বালানি তেলের ভোগান্তি চলছে, পাম্প এবং স্টেশনে দীর্ঘ লাইন, হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি, 40 দিন ধরে আটকে থাকা জাহাজ বাংলার জয়যাত্রা। স্বাভাবিকই হচ্ছে না কাঁচা বাজার, বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম, আরও বেড়েছে মুরগির দাম। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত ভাঙার অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের, শান্তি আলোচনার প্রস্তুতি চলছে ইসলামাবাদে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত এবং জুলাই যোদ্ধা কল্যাণ বিল। একই সঙ্গে পাশ হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরও। এছাড়া অন্তর্বর্তী সরকারের করা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, গ্রামীণ ব্যাংক সংশোধনী, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল সহ অন্তর্বর্তী সরকারের করা 133 অধ্যাদেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আজ সংসদে পাশ হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া বাজেট 2025-26 সহ অর্থ সংক্রান্ত বেশ কয়েকটি বিলও পাশ হয়েছে সংসদে। রিপোর্ট করছেন রকনুজ্জামান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দেয়া 133টি অধ্যাদেশ, 2025-26 সালের বাজেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন দেয়া। শুক্রবার জুম্মার পর বসা সংসদ অধিবেশনের শুরুতেই দেশের বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী এনে অন্তর্বর্তী সরকারের দেয়া অধ্যাদেশের অনুমোদন দেয় সংসদ। এরপর একে একে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, সাইবার সুরক্ষা আইন, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল এবং গ্রামীণ ব্যাংক সংশোধনী বিল সংসদে পাশ হয়। সরকারের মালিকানার অংশ কমিয়ে ইউনিট সরকার গ্রামীণ ব্যাংক আইনে যে সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল তার অনুমোদন দেয় সংসদ। ফলে গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়া আইনি ভিত্তি পেল। এরপর সংসদে উপস্থাপন হয় জুলাই শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। সরকারি বিরোধী দল সবার সম্মতিতে পাশ হয় এই বিল। এরপর 2025-26 অর্থ বিল এবং 2025-26 অর্থ বছরের বিলও পাশ হয়। পাশ হওয়ার পর সংসদের বিরোধী দলীয় নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন সংসদে উপস্থাপিত বিল সম্পর্কিত কাগজপত্র সময় মতো না পাওয়ার। এছাড়া পাশ হওয়ার পর জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়েও আপত্তি তুলে বিরোধী দল। 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা, সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। তবে সংসদের বিধি মোতাবেক না হয় অভিযোগগুলো বা বিলের উপর সংশোধনী নিয়ে আলোচনার সুযোগ আগেই হারিয়েছিল বিরোধী দল। তবে আরও কয়েকটি বিলে বিরোধী দলের সংশোধনী আনলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনের ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা বিবেচনায় রাখার কথা জানিয়েছেন রিজভী। দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার বেলা 11টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ব্রিফিংয়ে বিএনপির এই নেতা বলেন, মনোনয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দল
দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। প্রতিটি মনোনয়নের মূল্য ধরা হয়েছে ২,০০০ টাকা। জমা দিতে হবে আগামী ১২ এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০,০০০ টাকা। ফর্ম বিক্রির উদ্বোধনের পরপরই বিভিন্ন এলাকা থেকে আসা দলের নারী কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান। গত ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন করে দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে এমন প্রত্যাশা সবার। আমরা মনে করি যে দল ত্যাগী নেতা নেত্রীদেরকে মনোনয়ন দেবে এবং রাজপথে যারা ছিল, পরিশ্রম করেছে, ত্যাগ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে ইনশাল্লাহ নমিনেশন দিবে বলে আমরা আশাবাদী। অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত নারী নেত্রীদেরকে মূল্যায়ন করা হবে। এটাই হচ্ছে আমাদের এই দলের, আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আহ্বান। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিস্টের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। আমি মহিলাদের জন্য আমি কাজ করব। আমি চাই আমাদের চুপ থাকার বয়স টাইম চলে গেছে, এখন কথা বলতে হবে, আমাদের প্রেজেন্সকে দেখাতে হবে যে না আমরা পারি। 111 থেকে শুরু করে বর্তমানে 5 আগস্ট পর্যন্ত আমি আন্দোলন সংগ্রামে ফুল টাইম মাঠে ছিলাম এবং আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় বা নির্বাচিত করে সংগঠিত আসনে এমপি হিসেবে, তাহলে আমি অসহায় মহিলাদের নিয়ে কাজ করব, এলাকার জনগণকে নিয়ে কাজ করব। আমার ছোট ভাই 23 বছর বয়স ছিল, ঘুমের মধ্যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে আমার রাজনীতিক কারণে, আমার 4 ভাইকে আহত করেছে। আমি হামলার শিকার হয়েছি। আমাদের যে নারী আসনগুলো সেটাকেও আমরা দেখছি সেইভাবেই তিনি মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখ সারিতে ছিল তাদেরকে প্রথমে বিবেচনা করুক। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। আসন অনুপাতে বিএনপি ৩৬টি, জামাত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1টি আসন সংরক্ষিত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গতকাল বগুড়া এবং শেরপুরের উপনির্বাচনেই প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। শেরপুর এবং বগুড়ার উপনির্বাচনে ব্যাপক অনিয়মের প্রতিবাদে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। বগুড়া এবং শেরপুরের 2টি আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন, তাহলে আপনি কি দ্বিচারিতা করছেন না? কমছে না জ্বালানি তেলের ভোগান্তি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও রোদের খরতাপ উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। ভোর 5টায় লাইনে দাঁড়ানো গ্রাহকরা তেল পেয়েছেন দুপুর 1টায়। পাম্প স্টেশনের কর্মকর্তাদের অভিযোগ, প্রয়োজন না থাকলেও সামান্য কিছু তেলের জন্য অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। এদিকে বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপসের মধ্য দিয়ে তেল দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। এই দীর্ঘ লাইন রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের জ্বালানি তেল গ্রাহকদের। এর বিস্তৃতি বিজয় সরণি থেকে মহাখালী রেলগেট পর্যন্ত। সূর্য ওঠার আগে এসে লাইনে দাঁড়িয়ে দুপুর 1টায় ঘটে অপেক্ষার অবসান। 7-8 ঘন্টার অপেক্ষা শেষে তেল পেয়ে কিছুটা স্বস্তি মিললেও এমন সংকটের অবসান চান গ্রাহকরা। 5টা থেকে সিরিয়াল ধরে একটাই তেল পেয়েছি 10 লিটার। আমাদের অনেক রাতে আসতে হয়েছে, আমরা অলমোস্ট 4টা বাজে এখানে সিরিয়াল দিছি, তো তারপরে যে ফুল ট্যাঙ্কি পাইছে এটাতে শুক্রিয়া। গণপ্রতিনিধি সরকার তারা যদি
তারা যদি এই ধরনের প্রবলেম রেজ করে, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে না পারে, আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? আমরা সে রাত 3টার থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। ট্রাস্ট ফিলিং স্টেশনের মতোই অবস্থা পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে। এখানেও গ্রাহকদের লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালি প্লাজা পর্যন্ত বিস্তৃত। এই স্টেশনেও 6 থেকে 7 ঘন্টা লাইনে থেকে তেল পাচ্ছেন গ্রাহকরা। সোয়া 5টা হাতিরপুর মোড়ে সিরিয়াল দিছি আর কি। হাতিরপুর মোড় থেকে মোড় পর্যন্ত সিরিয়ালে এই পর্যন্ত আসলাম 12:30 বাজে। এটা বাথরুমও ধরছে, এখন পর্যন্ত বাথরুম যাইতে পারি নাই, গাড়ি রাইখা এক কথা। দ্বিতীয় নম্বর কথা কিছু খামুতে সেই ব্যবস্থাও নাই। একদম ওই পাশ থেকে ঘুরা তারপরে যে শেষ সময় পাইলাম। আমার প্রয়োজন, কারণ আমার অফিসে যেতে হয়, আজকে অফিস বন্ধ, যে কারণে মোটামুটি আজকে তেল নিলে আমার 1 সপ্তাহ চলে যাবে আর কি। পাম্প স্টেশনের কর্মকর্তারা জানান, প্রয়োজন না থাকলেও সামান্য কিছু তেলের জন্য অনেকেই লাইনে দাঁড়াচ্ছেন। এতে যাদের তেলের প্রয়োজন তাদেরও ভোগান্তি বাড়ছে। এভাবে চলতে থাকলে জ্বালানি তেল সংকট মোকাবেলা অসম্ভব বলে মনে করেন তারা। মেঘনার যতগুলো ডিপো আছে বাংলাদেশে, সবগুলো ডিপোতে তেল রিজার্ভ করা আছে। আমাদের চিটাগং টার্মিনালও তেল আছে। আমাদের এই পাম্পটার মধ্যে প্রতিদিন গ্রাহকদের যে পরিমাণ চাহিদা থাকে, এই চাহিদা পূরণ করেও কিছু তেল থেকে যায়। প্যানিক হয়ে গ্রাহকরা আসলে দিনের পর দিন অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকেই আজকে এই দীর্ঘ লাইন তৈরি হয়েছে, 5 কিলোমিটার পর্যন্ত বাইক আর গাড়ির লাইন। এদিকে ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে তেল দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে একজন মোটর বাইকের গ্রাহক মাসে সর্বোচ্চ 45 লিটার তেল পাবেন। আমাদের অ্যাপসটা সিস্টেম এমন 24 ঘন্টার ভেতরে কেউ ডবল তেল নিতে পারবে না, আর স্ক্যানিংয়ের মাধ্যমে এটা আমরা ধরতে পারবো। তেলের এই সংকট মোকাবিলায় সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। 40 দিন আটকে থাকার পর ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। বুধবার যুদ্ধবিরতি কার্যকর হবার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি রওনা দেয় হরমুজ প্রণালীর উদ্দেশ্যে। প্রায় 40 ঘন্টার জাহাজ চালিয়ে সকালে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পর ইরানের কাছে অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজাহ বন্দরে চলে যাবার নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মাহমুদুল মালিক জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাবার কথা ছিল এই জাহাজটির। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। আর সরকারি নীতি সহায়তা না পাওয়া গেলে অসংখ্য কারখানা বন্ধ হবার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সমস্যা উত্তরণে জ্বালানির বিকল্প ব্যবস্থায় তৈরির পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। দীর্ঘদিন ধরেই ব্যাংক খাত সহ টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলেছে। 40 দিনের বেশি সময় চলতে থাকা এ যুদ্ধের কারণে প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। একই সাথে জ্বালানি নির্ভর সকল শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিকাজেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। সরকার জ্বালানির দাম নতুন করে না বাড়ালেও এর সরবরাহ ঘাটতিতে অনেক শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন সক্ষমতা কমায় একদিকে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থান কমার, অন্যদিকে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম। আমরা জেনেছি যে লন্ডন ভিত্তিক টেলিগ্রাফ পত্রিকা বলেছে যে পৃথিবীর যে দেশগুলোতে সবচেয়ে বেশি এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে তার মধ্যে নাম্বার 1-এ আছে বাংলাদেশ। তার কারণ আমাদের কোনো সক্ষমতা নেই, আমাদের কোনো রেজিলিয়েন্স নেই। আমরা এই জাতীয় বিপদের জন্য নিজেদেরকে তৈরি করিনি। আমরা দিন আনি দিন খাই। আমাদের মতো গরিব দেশের জন্য আমি বুঝি যে দিন আনি দিন খেতে হয়, কিন্তু এই বিপদগুলো যখন আসে তখন কিন্তু বোঝা যায় যে দিন আনি দিন খায়ের এই অর্থনৈতিক যে বাস্তবতাটা, এটাকে কাটিয়ে আমাদের একটা রেজিলিয়েন্স তৈরি করতে হবে। আমরা প্রতিদিনই কিন্তু মানে একটা দিন গুনছি, কোন দিন কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আছে। একদিকে ব্যাংকিং মানে এই সমস্ত কারণে ব্যাংকগুলি নানাভাবে আমাদের অসহযোগিতা করছে এবং ব্যাংকিং অসহযোগিতার কারণে ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে। এদিকে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, তারপরে লোডশেডিং, সব কিছু মিলে মানে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। সংকট সমাধানে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। একই সাথে রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে কার্যকর উপায় বের করারও পরামর্শ তাদের।
বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে এবং সামনের দিনে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে। জ্বালানি ব্যয় যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি বাড়বে, মূল্যস্ফীতি বেড়ে গেলে মানুষের যে ক্রয় ক্ষমতা কমে যাবে, মানুষের যে প্রকৃত আয় কমে যাবে, সুতরাং মানুষ দরিদ্র হয়ে পড়বে। যেটা আছে বাংলাদেশে দারিদ্র্যের হার সেটা হচ্ছে 28%। এটা আপনাকে 35% উত্তীর্ণ হতে পারে, খুব স্বাভাবিক, খুব দ্রুত হতে পারে। বৈদেশিক শ্রমবাজারকে সম্প্রসারণ করতে হবে, রেমিটেন্সের প্রভাবটা আপনাকে নিশ্চিত করতে হবে। রপ্তানি আয় কমে যাচ্ছে, এখন রপ্তানি আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। যদি ডলারের সংকট দেখা দেয় তাহলে কিন্তু আমাকে আইএমএফ থেকে সাপোর্ট নিয়েই, আইএমএফ থেকে সহযোগিতা নিয়েই কিন্তু বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতন সামনের দিনে চলতে হবে। দীর্ঘমেয়াদে সংকট মোকাবেলায় সরকারকে এখনই নীতি সহায়তা প্রদানের আহ্বান খাত সংশ্লিষ্টদের। যে ডলার দিয়ে যে জিনিসগুলো কিনতে হচ্ছে তাহলে আমাদের একটা আমদানি ব্যয় বাড়ছে, এটার সঙ্গে হয়তো বিমার উপর খরচ বাড়ছে, পরিবহনের খরচ বাড়ছে, সব কিছুতে কিন্তু আমাদের আমদানির উপর ব্যয়টা বেড়ে যাচ্ছে। যখন এই আমদানির উপর ব্যয়টা বাড়ছে তখন কি হচ্ছে? তাহলে আমাদের ডলার সংকটের সৃষ্টি হচ্ছে, কারণ আমদানি খরচ যেহেতু বাড়ছে তাহলে আমাদের ডলার নেই। আমাদের উৎপাদনমুখী আমদানি হতে হবে, বিলাসী পণ্য একেবারে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। সেখানে আমাদের কোনো সুযোগ নেই। সামনে একটা আমরা ভীষণ কঠিন সময়ের মধ্যে পড়তে যাচ্ছি, সেটার জন্য আমরা একেবারেই তৈরি না, কিন্তু যতটুকু আমাদের সময় আছে তার মধ্যে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। সময় উপযোগী পলিসিটা খুব দ্রুত নিতে হবে। পলিসি না নিতে পারলে, সরকার যদি এগিয়ে না এসে সহযোগিতার হাত না বাড়ায়, তাহলে অনেকের পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। সম্প্রতি বিশ্বব্যাংক বলছে দেশে চলমান সংকট দীর্ঘায়িত হলে নতুন করে প্রায় 12 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সরকারের মোকাবেলা বা প্রতিরোধের চেষ্টার মাঝেও হাম আক্রান্ত রোগী বাড়ছে। গেল 2 দশকের মধ্যে এবছর এর হার বৃদ্ধি উদ্বেগজনক পর্যায়ে। সবশেষ 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের আশা, সরকারের নেওয়া প্রতিরোধ কার্যক্রমে আগামী 2 মাসে হামে মৃত্যু এবং সংক্রমণ দুটোই নিয়ন্ত্রণে আসবে। রিপোর্ট করছেন মুবাশির আহমেদ। গত মার্চ থেকে শুরু হামের দাপট। উদ্বেগজনক হারে বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ, শিশু বেড ও আইসোলেশন বেড সংকটের পাশাপাশি 9 মাসের কম বয়সী শিশুদের মধ্যে হামের প্রকোপ দেখা দেয় উদ্বেগ আরও বাড়িয়েছে জনমনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল কয়েক বছরের রাজনৈতিক পট পরিবর্তন ও অবহেলাকে চিহ্নিত করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন। এই যে জমে গেল টিকা না পাওয়া শিশুদের সংখ্যা, এটার একটা বিস্ফোরণ ঘটেছে আপনার এই 2026 সালে প্রথম দিকে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হতো, ক্রিমির ওষুধ খাওয়ানো হতো, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামের ভাইরাসটা কোনো মৃত্যু ঘটায় না। হামের ভাইরাসটা কোভিডের মতো এমন কোনো ভাইরাস না যেটা নিজেই সমস্ত সিস্টেমকে আক্রমণ করে শরীরে বিকল করে দেবে, কিন্তু হামের কারণে শরীরটা দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বলতার কারণে আগে থেকে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে আরও বেশি দুর্বল হয়ে গেল, তখন এই যে নিউমোনিয়া রোগটা অতি দ্রুত কাবু করে ফেলতে পারে। ডায়রিয়াটা খুব খারাপ ডায়রিয়া হয়, বা অন্যান্য ব্রেইনের অসুখ এগুলো হয়, বা যায় সে আগে থেকে যে রোগে ভুগছে সেই রোগটা আর খারাপ হয়ে যায়। এই কারণে আপনার মৃত্যুর সংখ্যাটা বেড়ে গেছে। তার পরামর্শ, হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলের ধারাবাহিক ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখার। যে আমাদের রোগী হওয়ার যেই অবস্থাটা সেটা বন্ধ করতে হলে এই কমিউনিটি পর্যায়ে এই রোগীদেরকে বাছাই করে হাসপাতালে নিয়ে আসা, তার পরিবারকে সহায়তা দেওয়া এবং টিকা, এটা একসাথে করতে হবে। তাহলে আমি মনে করি সঠিকভাবে যদি করি 1 মাসের ভিতরে টিকাদানের মধ্যে রোগীর সংখ্যা কমে আসবে এবং 2 মাসের মাথায় মৃত্যুর সংখ্যাটা কমে আসতে পারে। আপৎকালীন বিশেষ টিকাদান কার্যক্রম পরবর্তী সময়ে দেশের জেলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ঘরে ঘরে টিকাদান কার্যক্রম শুরু করতে সরকারকে আহ্বানও জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বেগুন, করলা 100 আর কাঁকরোল 150 টাকা ছুঁই। নতুন আসা সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য সবজির দর। একই চিত্র মুরগির বাজারেও। বাড়তি দামে বিক্রি হচ্ছে সোনালী সহ সব ধরনের মুরগি। কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বাজারে এসে খরচের হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এদিকে ভোজ্য তেলের সংকটের জন্য সরবরাহ কমের অজুহাত দিয়েছেন বিক্রেতারা। আরেফিন শাওনের রিপোর্ট। ছুটির দিনে মাসের বাজার করতে মানুষের ঢল রাজধানীর কাউরান বাজারে। চাল, ডাল সহ মুদিপণ্য আর সবজি কিনতে ব্যস্ত সবাই। তবে নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রতিটি নিত্যপণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে।
বেড়েছে সব ধরনের মুরগির দর। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা বেশিতে। এদিকে একই অবস্থা সবজির বাজারে। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজারে নতুন আসা কাঁকরোল বিক্রি হচ্ছে 140 টাকায়, আর বেগুন করলা বিক্রি হচ্ছে 100 টাকায়। দাম অনেক বেশি, রমজানের থেকে এখন দাম বেশি। কিছু না কিছু বাড়তি সবসময় হচ্ছে সব দিক দিয়ে। দেখা গেল বাচ্চার দুধ নিয়েছি, নিজ দুধ গত মাসে নিয়েছি, এর আগের মাসে ছিল 490 টাকা করে, এবার 520 টাকা হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে গুঁড়ো দুধ, বাদাম, তেল আর পোলাও চালের। ভোজ্য তেলের সংকটের কথা জানালেন বিক্রেতারা। জ্বালানি তেলের অজুহাত দেখায়া কিছু কিছু কোম্পানি আপনার মনে করেন যে কিছু কিছু মালের সরবরাহ কমাই দিছে, মানে কমিশনে কমাই দিছে। বিশেষ করে তেল, মশলাপাতি আমদানি করা, পোলাও চাল, এগুলোর দাম বাড়াই দিছে। যথেষ্ট মুরগি আছে, কিন্তু খামারে মুরগি থাকলে তো হইতো না। আমরা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ থেকে মুরগিগুলো আইতে হলে আপনার গাড়ির দরকার, কিন্তু গাড়ির সিরিয়াল মানে আপনার তেলের কারণে আগের তুলনায় অনেক বেশি। মনে করেন যে প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বেশি। এ অবস্থায় বিপাকে সাধারণ মানুষ। বাজার করতে এসে নানা হিসেব করতে হচ্ছে তাদের। বাজার মনিটরিং দরকার খুবই, কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ। কিছু কিছু বাজার নাগালের বাইরে আছে, যেমন শশা গত পরশুদিন কিনছি আপনার 40 টাকা, এখন 60-70 টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ দিলেন ক্রেতারা। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। তেহরানের বিরুদ্ধে হরমুজ সচল করার বিষয়ে কথা আর কাজের মিল না রেখে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লিখিত বার্তায় আইনিভাবে বৈধ অধিকারে কোনো ছাড় না দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদ সংলাপ শুরুর আগে ইরানের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের সহায়তা অথবা তাদের ছাড়াই শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন শুরু হবে। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের রাস্তা অবরুদ্ধ রাখতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। এছাড়া হরমুজ সম্পূর্ণ খুলে না দিয়ে তেহরান ভালো কাজ করছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধ এড়াতে গিয়ে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে বৈধ অধিকারে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন। এদিকে ব্যাপক নিন্দা উপেক্ষা করে লেবাননে নজিরবিহীন হামলা আর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে 2 দিনেই হত্যার শিকার লেবানিজের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে, আহত 1100-এর বেশি। এমত অবস্থায় লেবাননে যুদ্ধবিরতি হবে না বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে লেবাননের সঙ্গে ইসরায়েলের সংলাপে বসার কথা রয়েছে। তেল আবিব জানিয়েছে, ওই সংলাপে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ আর দুদেশের সরকারের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা হবে। প্রত্যাশিত স্থায়ী যুদ্ধবিরতির জন্য শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরান। এর আগে পাল্টাপাল্টি বাগযুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন আর তেহরান। তীব্র টানাপোড়েনের পরও শান্তি চুক্তিতে সফলতার বিষয়ে আশাবাদী ইসলামাবাদ। কাল শনিবারের শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাজধানী রেড জোনে জনসাধারণের চলাচল সীমিত করে যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতি আর শুক্রবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সংলাপ সফল করতে কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকবেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। সঙ্গে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালগাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দাবি করেছেন, গত মঙ্গলবার ইরানের সঙ্গে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির শর্তে লেবাননে হামলা বন্ধের বিষয়টি ছিল না। যদিও লেবাননে হামলা বন্ধ না হলে আর পরমাণু কর্মসূচি চালিয়ে যাবার অধিকারে রাজি না হলে শান্তি আলোচনা ভেস্তে যাবার আগাম আভাস দিয়ে রেখেছে তেহরান। সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, সংসদে দ্রুত বিল পাশ হতে সরকারি দলকে সহায়তা করছে বিরোধী দল, কিন্তু বিএনপি অনেক ক্ষেত্রে ছল চাতুরির আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জাদুঘর নিয়ে আমার যে অপিনিয়নটা, তারা যে কোনো সংশোধনী আনতে পারে, পাশও করাতে পারে, কিন্তু সেটা তো এখন যদি তারা বলে যে প্রাইভেট মেম্বার হিসেবে তারা সংশোধনী এনেছেন, এটা সরকারের এখতিয়ার না, তাহলে কিন্তু সরকারি মেম্বার হিসেবে তো মন্ত্রী সেটা গ্রহণ করেছেন।
আমাদের যেগুলো নোট দিচ্ছেন মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন, এই মন্ত্রী সংস্কৃতি মন্ত্রী চাইলে সেটা বিরোধিতা করতে পারতেন, কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট, সংস্কৃতি মন্ত্রী তো সেই সংশোধনটা নিতে পারেন না। আপনি বলেছেন এটা একদিন আগে, বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টসটা আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এইখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না, এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয়। আসন্ন এসএসসি সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্রীয় সচিবদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে, এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান। খাতা দেখার মান যাচাই ছাড়াও নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আ.ন.ম এহসানুল হক মিলন। উচ্চশিক্ষা এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। শুক্রবার পত্রজয়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদেরের সঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষা, শ্রম এবং কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়, যেখানে বৃত্তি সুযোগ সম্প্রসারণ এবং মালয়েশীয় সমাজে বাংলাদেশি শিক্ষার্থীদের একীভূতকরণ উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দেয় দুদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি বাধা দূর হচ্ছে। এ বিষয়ে দুদেশের মধ্যে যৌথ বিবৃতি সই হয়েছে। বিবৃতিতে ন্যূনতম খরচ এবং স্বচ্ছতার মাধ্যমে সিন্ডিকেট ভেঙে জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সম্মত হয়েছে দুদেশ। মালয়েশিয়ার পুত্রজয়ায় বৃহস্পতিবার শ্রম অভিবাসন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে বিবৃতি সই হয়। বলা হয়, বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুদেশের সরকার অভিবাসনে তাদের দীর্ঘস্থায়ী এবং পারস্পরিক ভাবে লাভজনক অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। এটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক, বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বিদ্যমান নিয়োগ সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দুদেশের সরকার কাজ করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় চূড়ান্ত নয়, সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ঝিনাইদহের কোটচাঁদপুর সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে যা দরকার তাই করবে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ বিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনারই বহিঃপ্রকাশ। এই সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় আমরা প্রত্যেকে বিশ্বাস করি এবং বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করে মানুষের সুবিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকার সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান যে নতুন সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন, তারাও কিন্তু একইভাবে বলছেন তারা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণভাবে আস্থাশীল এবং তারা সেটা করবেন। হাইকোর্টে যে রায়টি গত পরশুদিন প্রকাশিত হয়েছে, এই রায়ের মধ্যেই কিন্তু স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করার কথা বলা ছিল, কিন্তু এই রায়টি প্রকাশের আগেই কিন্তু এই অধ্যাদেশটি জারি হয়েছিল। সুতরাং এই রায়টিও কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি কিন্তু চূড়ান্ত না। হাইকোর্ট রায় দিলেও হাইকোর্ট বলেছে এটি সাংবিধানিক প্রশ্ন জড়িত এবং সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাতিল করে স্থানীয় সরকার সংশোধন বিল জাতীয় সংসদে পাশ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই দলীয় প্রতীকে নির্বাচন সিস্টেম চালু করেছিল। এই আইনের মধ্য দিয়ে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। রাজধানী পলাশীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নানা সমস্যার কথা শোনেন তিনি। পাশাপাশি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন আব্দুস সালাম।
এর আগে কখনো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতো না। তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করার জন্যই এবং দলের প্রভাব বা দল না শুধু সরকারের প্রভাব বিস্তার করার জন্য সেই সময় তারা এই প্রতীকটা তারা দলীয় প্রতীকে নিয়ে গিয়েছিল। তো সেই কারণেই ছিল, তো বর্তমানে সেটা পরিবর্তন করে দলীয় প্রতীক থাকছে না। কাজে দলীয় প্রতীক থাকুক বা না থাকুক, আমি অন্তত বিশ্বাস করি আগামীতে ঢাকা মহানগরীর জনগণ আমাকে ভোট দেওয়া মানেই সরকারকে ভোট দেওয়া, তারা সেইভাবেই দিবেন ইনশাল্লাহ। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল সংসদে পাশ। বহাল রইল গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদ রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। জ্বালানি তেলের ভোগান্তি চলছেই, পাম্প এবং স্টেশনের দীর্ঘ লাইন। হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি 40 দিন ধরে আটকে থাকা জাহাজ বাংলার জয়যাত্রা। স্বাভাবিকই হচ্ছে না কাঁচা বাজার, বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম, আরও বেড়েছে মুরগির দাম। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত ভাঙার অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের। শান্তি আলোচনার প্রস্তুতি চলছে ইসলামাবাদে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশি নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশি নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।